স্বাগত করছেন ঢাকা আপনাদের সাথে আছি গোলাম দিয়ে। অসুখী পরিবারের গুরুত্ব করছে শিশুদের জীবনে, যা অনেক ক্ষেত্রে প্রাণহীন পর্যন্ত করা হয়। অন্যদিকে খেলার মাঠ উদ্যানের অভাবে শিশুরা হয়ে পড়ছে ঘরবন্দি। দারিদ্র্য আর অশিক্ষার কারণে দুঃসহ অনেকে শৈশব শিশুবান্ধব একটি দেশ, একটি সমাজ পেতে তৎপর হতে হবে সবাইকে। এখানে কথা হবে আজকে দেখলেন ঢাকায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন মানসিক রোগ বিশেষজ্ঞ মেখলা সরকার, আছেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শবনম আদিম। আপনাদের স্বাগত জানাচ্ছি। যে কথাটা বলছিলাম শুরুতে, যে আমরা সম্প্রতি একটি সংবাদ সবার দৃষ্টি আকর্ষণ করেছে, একজন মা তার শিশুকে হত্যা করেছে। তার আগে যদিও আমরা আরেকটা ঘটনার কথা মনে করি, বনশ্রীতে একই ঘটনা ঘটেছিল। তারও আগে, আরো কিছুদিন আগে সন্তানের হাতে হত্যা হয়েছিল বাবা মা, সেটাও খুব আলোচিত ঘটনা ছিল। এই যে এই তিনটা ঘটনা বা এরকম অনেক কিছু আমাদের চোখে পড়ে, এটা কেন হচ্ছে? ধরুন ঢাকা শহরের পারিবারিক জীবন, আমাদের জীবনযাত্রা, এগুলোর কি বিরুদ্ধে নাকি অন্য কোনো অনেকগুলো ফ্যাক্টর আছে এর পিছনে? আসলে মানে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে আমি যেটা বিশেষ করে আলোকপাত করতে চাই, যে এই যে তিনটা চারটা যে ঘটনা বললেন, এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু হলো যে যে কাজটি করছে, অর্থাৎ মা যে তার সন্তানকে মেরে ফেলছে, সেটা দাম্পত্য কলহের জের ধরেই হোক, অথবা সেটা তার পড়ালেখার চাপ নিয়ে খুব উদ্বিগ্ন থাকার কারণেই হোক, মূল জিনিসটা কিন্তু এই যে বিভিন্ন ধরনের চাপ সে ফেস করছেন, তারা কিন্তু ঠিকভাবে এটা মোকাবেলা করার যে ক্ষমতা, অর্থাৎ কোপিং যে অ্যাবিলিটি, সেই জায়গাটা কিন্তু এক ধরনের মারাত্মক প্রবলেম আছে। হ্যাঁ, যে অর্থাৎ হলো যে আমরা নানা রকমেরই হলো চাপের মধ্যে দিয়ে যাব। মানসিক চাপ একটা কিন্তু আমাদের জন্য ইনএভিটেবল একটা আমাদের ফ্যাক্টর, যেটা আমাদের ফেস করতেই হবে। কিন্তু আসলে আমরা কিভাবে জিনিসটাকে আমরা হ্যান্ডেল করছি, অর্থাৎ মানসিক চাপটা কিভাবে মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা গুরুত্বপূর্ণ। তো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে কিন্তু যে মানসিক চাপটা মোকাবেলা করার মতন তাদের অ্যাবিলিটিটা আমি বলবো হলো পুর। এবং আরো সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ ইয়ে, যে আমাদের যে মানসিক স্বাস্থ্যের যে অ্যাওয়ারনেস, আমরা ধরেই নেই হলো যে মানসিক রোগী বিশেষজ্ঞের কাছে তারাই যাবে যারা একেবারেই হলো স্বাভাবিক অবস্থা থেকে একেবারেই হলো অনেক দূরে বা অস্বাভাবিক আচরণ করে, তাদের জীবনযাত্রা মানে নানাভাবে ব্যাহত। অ্যাকচুয়ালি কিন্তু হলো যে আমার আপনার মতো মানুষেরও কিন্তু যায় না, বা আমরা মনে করি না এটা একটা মানসিক সমস্যা। কিন্তু যেমন হলো আমার সর্দি কাশির জন্য যেমন ডাক্তারের কাছে যেতে পারি, তেমনি কিন্তু হলো যে আমাদের মানসিক নানাভাবে যে নানা রকমের আমরা উদ্বিগ্নতা, বিষণ্ণতা বা নানা ধরনেরই আসলে একটা অশান্তির মধ্যে দিয়ে যে যখন যাই, তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা একজনের হেল্প সিক করতে পারি। এই অ্যাওয়ারনেসটাই আমি বলবো হলো এক ধরনের অভাব আছে। কারণ হলো অনেক ক্ষেত্রে হলো যে ব্যক্তি যখন নিজে কোনো প্রবলেমের মধ্যে থাকে, তখন কিন্তু প্রবলেমটা সে অবজেক্টিভলি দেখতে পারে না। তখন কিন্তু অনেক ক্ষেত্রে থার্ড পার্সন এবং যে হলো নিউট্রাল বা কোনো প্রফেশনাল এক্সপার্টাইজের অনেক সময় হেল্প লাগতে পারে আর কি। তো সেই জায়গাটা আমি বলবো যে সচেতনতার সময় আসছে এখন। আমরা সাম্প্রতিক সময়ে এই যে পারিবারিক কলহের জের হিসেবে শিশু হত্যাই শুধু না, গত বছর জুড়ে আমরা নানা দিকে নানা রকম ভাবে নৃশংসভাবে শিশুদেরকে নির্যাতনের শিকার হতে দেখেছি। শিশুদের অধিকার কতটা রক্ষিত হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন আমাদের দেশে। আপনাদের শিশু অধিকার ফোরাম এসব ক্ষেত্রে কি করছে? আপনাদের কাজটা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বাংলাদেশের শিশুদের যে অধিকার, এই বিষয়গুলো নিয়ে ব্যাপক জনসচেতনতা করি। আপনারা জানেন বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 45% শিশু। এই শিশুর বিষয়টা কিন্তু আপনার বাংলাদেশ সরকার, বাংলাদেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, তার মধ্যে কিন্তু গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের শিশু অধিকার বিষয়ক যে বিষয়গুলো বলতে হয়, শিশু আইন আছে বাংলাদেশে, ওই আইনে কিন্তু শিশু নিরাপত্তার বিষয়গুলো আছে। এই পলিসি আছে, চাইল্ড লেবার পলিসি আছে, চিলড্রেনের লেবারে না যায়, স্কুলে যায়, স্কুলে যাওয়ার জন্য স্টাইপেন্ড প্রোগ্রাম সহ সব ধরনের প্রোগ্রামগুলো আছে, স্কুলের অভিগম্যতা যেন বাড়ে। ওই জায়গায় আমরা যে জিনিসটা করি, আমরা জনগণের মধ্যে একটা সচেতনতার কাজ করি, প্লাস আবার অধিকার বিষয়ক যে জায়গাগুলো কোথাও যদি অধিকার লঙ্ঘিত হয়, সেই লঙ্ঘনের জায়গাগুলোতে আমরা কাজ করি যেন লঙ্ঘিত না হয় এবং সেখানে যেন জনগণ শিশুরা যেন। এই জায়গাটাই আমি একটু জানতে চাচ্ছি, আপনারা অ্যাওয়ারনেস করছেন, মানুষকে সচেতন করছেন, এটা তো একটা দিক আছে, কিন্তু যেখানে শিশু নির্যাতন হচ্ছে বা যেখানে শিশুদের অধিকার যেখানে রক্ষিত হচ্ছে না, সেই সব জায়গায় আপনারা কতটা সোচ্চার হচ্ছেন বা আপনাদের প্রতিবাদ প্রতিরোধের জায়গাটা কি? প্রতিরোধের জায়গাটা একটা হলো সচেতন করা, জনগণকে সংগঠিত করা, তাকে অধিকার সম্পর্কে সচেতন করা, তার আইন তাকে কি কতটুকু স্থান দিয়েছে, না আইনে কি সহায়তা পেতে পারে, এই জায়গাগুলো আমরা চেষ্টা করছি শিশুদের, শিশুর অভিভাবকদের
জনপ্রতিনিধিদের সাথে নিয়ে জায়গাগুলো কাজ করার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের যে কর্ম পর্যায়গুলো আছে, যত স্তরগুলো আছে, সরকারি অফিস আদালত যেখানে, ওখানে কিন্তু জনগণের সঙ্গে একটা সম্পর্ক করে দেওয়া, এই জায়গাগুলো আমরা কাজ করি। বিশেষ করে আপনি আইনের কোন শিশু যে আইনের সংস্পর্শে আসে সেই শিশুকে সহায়তা দেওয়া, আইন সহায়তার ক্ষেত্রে সহায়তার ক্ষেত্রে আমাদের সংগঠনগুলো কাজ করে থাকে। আর এই মেঘলা সরকারের প্রসঙ্গে, উনার কথা প্রসঙ্গে যাই আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা এই যে ঘটনাগুলো আমরা দেখি কখন, যখন এটা সংবাদ হয়ে আমাদের সামনে আসে, কিন্তু ভেতরে কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে। এই যে এই কারণগুলোর গোড়ায় আমরা কতটা পৌঁছাতে পারছি, বা সেরকম কোনো চেষ্টা আদৌ আছে আমাদের? এখানে প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই তা হচ্ছে গণমাধ্যমের যতটুকু উঠে আসছে এ ধরনের সংবাদ, তার কতটুকু আসলে কতটুকু উঠে আসে এটা নিয়ে আমার প্রশ্ন আছে। এর চেয়ে অনেক বেশি মাত্রার ঘটনা ঘটছে, এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সহিংসতা। যে আমরা বলছি যে পারিবারিক সহিংসতা বা শিশুদের উপর যে সহিংসতা, সেটা কত রকমের হচ্ছে। আপনি যদি দেখেন তাহলে আসলে দেখা যায় যে সহিংসতা কিন্তু শুধুমাত্র তাকে শারীরিকভাবে কোনো আঘাত করলে তবে সহিংসতা তা কিন্তু নয়। সহিংসতা আপনাকে শারীরিক যেমন হতে পারে, মানসিক হতে পারে এবং ভার্বাল হতে পারে। একটা শিশুকে যদি প্রতিনিয়ত আপনি বকাঝকা নাও করেন, যদি শুধুমাত্র তার সামনে কোন রকম বাগবিতণ্ডার মাত্রাটি দেখে বড় হয়, তবে কিন্তু সেই শিশুটি আসলে একরকম সহিংসতার মধ্যে বড় হচ্ছে। আমরা এই জিনিসটা কেউ খেয়াল করি না। আর যে বিষয়টি নকল আপা প্রথমেই বলছেন যে মানসিক অসুস্থতার জায়গাটি, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল তার মানসিক স্থিতি বা মানসিক যে স্টেটটা আছে সেটা ডিফারেন্ট হবে, নর্মাল। কিন্তু যখন একটি মানুষ মানসিকভাবে কোনোভাবে কোনো জায়গায় একটু এদিক সেদিক হচ্ছে, তখন সেটাকে যদি সে নিজে এক্সপ্রেস করেন যে আমি আনকমফোর্টেবল ফিল করছি, তখনও কিন্তু পারিবারিক যে বিষয়গুলো আছে বা পরিবারের যে সদস্য আছে তারা সেটাকে অ্যাড্রেস করতে চান এবং অ্যাটেনশন দেন না। অ্যাটেনশন না দেওয়ার মাধ্যমে যে জিনিসটা হয়, যে এই জিনিসটা ভেতরে বাড়তে শুরু করে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা গণমাধ্যমে কখনো কথা বলছি না। প্রত্যেকটা মানুষের ভিতরে অনেক রকম অবদমন থাকে, যে অবদমনের কারণে কিন্তু সে আলটিমেটলি বিভিন্ন রকম সহিংস কাজ করে করে ফেলেছে, তার চাওয়াই হোক আর না চাওয়াই হোক। একটি মা তার শিশুকে কখন এরকম পর্যায়ে নিয়ে যায়, বা যেখানে সবচেয়ে নিরাপদ থাকার কথা শিশুটি, সেখানে কেন এই ঘটনাটি ঘটছে, এটাকে খুব ফলাও করে আমরা গণমাধ্যমে তুলে আনছি। কিন্তু একেবারে কি চিন্তা করছি যে আসলে এই মার সামাজিক, পারিবারিক, মানসিক স্থিতিটা কোথায় ছিল, বা তার স্ট্যাটাসটা আসলে কি ছিল, সেটা নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলছি না। হয়তো দেখা যাবে যে তার ভেতরে গণমাধ্যম একটা প্রভাব ফেলেছে। আমরা বারবার বলি গণমাধ্যমের মাধ্যমে তুলে এনেছি ঘটনাটি, তুলে যে এনেছি সেই তুলে আনার পর সেখানে এডিটেড কতটুকু হয়েছে, এডিটিং যদি আপনি ঠিক মতো না করেন, ঠিক মতো যদি এটা ফিল্টারাইজ না হয়ে আসে, তবে সেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। একটা মা কিছুতেই কিছু পাচ্ছে না, তখন মনে হচ্ছে ওই মা এরকম করেছে, আমি তো এরকম ঘটনা দেখেছি, আমি কাজটা করে ফেললাম। তার মানে আপনি তার মধ্যে একটা রেফারেন্স তৈরি করছেন। তো এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের দেখা দরকার। এটা কিন্তু মানুষের মন নিয়ে কথা, যেটাকে অনেক কিছুতে আপনি ফ্রেম করতে পারবেন না। এই ফ্রেমের বাইরে যখনই চলে যাচ্ছে, তখন কিন্তু অনেক এলিমেন্ট এটার মধ্যে চলে আসছে। মেঘলা, আপনি আমি একটু আপনার কাছে বলতে চাই, কথা প্রসঙ্গে যেটি হচ্ছে গিয়ে যে এই যে মানসিক বিষয়গুলো অ্যাড্রেস করা হয় না আমাদের সমাজে, কিন্তু একটা ট্যাবু এটা। মানে মনে করে যে মানসিক সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলাম, সেটা বিরাট একটা ডিসক্রেডিট। পরিবারে অনেক সময় চেষ্টা করে এটা লুকাতে। এই যে এই জায়গা থেকে বের হয়ে আসা, এটা নিয়ে আপনারা কোনো কিছু করেন, কোনো কাজ করছেন? এটা আসলে এই যে মানে মানসিক ডাক্তারের কাছে বা যে কোনো মনোবিদের কাছে মানুষের সমস্যার জন্য যে হেল্প চাওয়া, এই যে ট্যাবু যেটা স্টিগমা যেটাই বলি আমরা, সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না, এটা কিন্তু একদম হলো ওয়ার্ল্ড ওয়াইডই এটা প্রেজেন্ট রয়েছে, এবং এটা সব স্তরের শ্রেণী পেশার মানুষের মধ্যে রয়েছে। শিক্ষিতদের মধ্যে যেমন রয়েছে, অশিক্ষিতদের মধ্যে রয়েছে, ইভেন হলো আমাদের ডক্টর কমিউনিটিতে রয়েছে। তো এটা আসলে এক ধরনের বাস্তবতা। তবে আমি বলবো হলো যে গত 5-10 বছরে কিন্তু অবস্থা একটু চেঞ্জ হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমি একটু গণমাধ্যমকে ধন্যবাদ দিব, যে এই যে গণমাধ্যমে হলো যে প্রচুর এই বিষয়গুলো নিয়ে কথা বলা, নানা রকমের মেন্টাল হেলথ টক শো করা, এটাও কিন্তু হলো যে জনগণ যখন দেখছে যে না, এক ধরনের দৈনন্দিন সমস্যা নিয়ে হলো এই জায়গাগুলো নিয়ে কথা বলা যায় বা এই বিষয়গুলো নিয়ে হেল্প সিক করা যায়, তখন কিন্তু অনেক সময় হলো যে কিছুটা মানসিক এবং হলো আচরণটা চেঞ্জ হচ্ছে। এছাড়া হলো আমাদের যদি বলবেন যে সরকারি পর্যায়ে আমরা কি ধরনের কাজ করে থাকি, সেক্ষেত্রে এই যে আমাদের মানসিক দিবসটা হলো মানে অনেক এটা সাইকোলজিস্টরা বা সাইকিয়াট্রিস্টরা সবাই হলো সব অ্যাসোসিয়েশনরাই এই জায়গাটা বিশেষভাবে উদযাপন করে থাকে। নানা রকমের আমাদের সেমিনার এগুলোর একটা অংশ। তবে আসলে এটা প্রচুর পরিমাণে হলো টেবিল টক শো,
এবং হলো যে টেবিল টক বা এটা নানা রকম ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের শিশুরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে মারধরের শিকার নয়, এটা নিয়ে আইন করা হয়েছে এবং এটা আমরা জানি সবাই, কিন্তু তারপরে সম্প্রতি সময়ে ঢাকা শহরের একটা নাম করা স্কুলের একজন ছাত্র শিকার হয়েছে এরকম শিক্ষক নির্যাতনের। আরো অনেক খবরই আমরা পাই। এইটা নিয়ে আপনারা কোনো কাজ করছেন যেন এটাতে অ্যাওয়ারনেস বিল্ড করা বা এটা যেন বন্ধ হয়? শিশু আইনে তো এই বিষয়টা পরিষ্কারভাবে বলা আছে, শিশুকে নির্যাতন করা যাবে না, কোনো ধরনের কোনো উইপন ব্যবহার করা যাবে না, ব্যয় প্রতিবন্ধী কিছু। কিন্তু তার আগেই আমরা কিন্তু কাজ করেছি আপনার হাইকোর্ট বিভাগে। হাইকোর্টে আমরা কথা বলে হাইকোর্ট বিভাগের একটা ডিরেক্টিভ ছিল, এটা যে কোনো শিশুকে বাচ্চাঘাত করা যাবে না, হাতে মারধর করা যাবে না। এই ডিরেক্টিভটা কিন্তু বাংলাদেশের শিশু আইন হওয়ার আগে, অনেক আগে, 5-6 বছর আগে গোটা বাংলাদেশের ডিরেক্টিভ তো আইন না, কিন্তু হাইকোর্ট শত প্রণোদিত হয়ে নির্দেশনা সবাইকে দিয়েছে এবং এই নির্দেশনা পালন হচ্ছে কিনা হাইকোর্ট চেষ্টা করেছে ওটা ফলো আপ করা। আমি বলবো যে এটার জন্য কাজ হচ্ছে। এখন তো বাংলাদেশে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সংবাদ দেখছি এটা নিয়ে বন্ধ হচ্ছে। আমাদের সমাজটা কিন্তু স্কুল যদি ধরি, আমি শিক্ষা প্রতিষ্ঠান যদি পজিটিভ, আমি যাচ্ছি সামনে এগুচ্ছে এটা নিঃসন্দেহ বলা যায়। আপনার কাছে একটা প্রশ্ন হয়েছে, আমরা বিরতিতে যাবো, বিরতি থেকে এসে আপনার কাছে উত্তর নিবে। সেটা হচ্ছে যে আমরা সাম্প্রতিক সময় কিনা জানি না, আগে এটা ছিল, এখন গণমাধ্যমে অনেক বেশি সত্য আর মানুষের কাছে পৌঁছাচ্ছে, সেজন্য খবরগুলো হয়তো বেশি আসছে। যে কোনো ভায়োলেন্স বলেন, যে কোনো ঘটনা বলেন, পারিবারিক ঘটনা বলে সহজ টার্গেট হচ্ছে শিশুরা। এটা কি আমাদের মানসিক একটা কেন শিশুরা এই ধরনের টার্গেট হয়, এই উত্তরটা আপনার কাছ থেকে নিবে। আমরা একটা বিরতি এসে নিচে একটা বিরতি, সাথে থাকুন। ফ্রেঞ্চ রোজের সুরভিত ভুবনে যত্ন বাছাই করা প্রতিটি রোজের অনন্য চাষে লাক্স অফ টাচ, সেরা লাক্স পারফিউম, প্রতিদিন সুরভিত আকর্ষণীয় ত্বকের জন্য। একটুখানি নতুন লাক্স। মাসে 10,000 টাকা ইনভেস্ট করলেই 5 বছরে অ্যাপার্টমেন্ট, 12টি বছর কাটলো, একটা ইটও পেলাম না। বড় হও, তোমাকে আইফোন কিনে দেবো। আর কত বড় হবো, বিদেশ থেকে ল্যাপটপ আনবো তোর জন্যে। 7 বছরই কত এলো গেল, ল্যাপটপ আর এলো না। তারা কথা রাখেনি, তাদের ভুলে যান। রয়্যাল টাইগার ঘাট, কক্সবাজারের স্টুডিও অ্যাপার্টমেন্ট, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, মোটরসাইকেল, বাইসাইকেল সহ নিশ্চিত সব উপহার। এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও। 1 কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও। তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস। Airtel, the smartphone network. কাশফিয়া, আর ইউ শিওর তুই কিছু কমিয়ে বলছিস না তো? বিশ্বাস হয় না তোর? শোন, বাংলাদেশের কোন মোবাইল কোম্পানি যদি 30 দিনের জন্য 1000 মিনিট বোনাস দেয়, তাহলে আমি আমার নাম চেঞ্জ করে ময়না মারব। কোনটা দে? বিশ্বাস করুন আর নাই করুন, বডিতে *1000# ডায়াল করলে পাবেন 1000 মিনিট বোনাস 30 দিনের জন্য। অফারটি উপভোগ করতে পূরণ করুন প্রতিদিনের সহজ টার্গেট। আপনার নাম? ময়নার মা। সরি, ময়নার মা। রবি সকাল থেকে দৌড়ের উপর, বসের বুকে থাকতে যা হয়, 2 হাতে 10 হাতের কাজ করতে হয়। এখন আরাম করা মানে ক্যারিয়ার শেষ। কিন্তু বেলা 3টা নাগাদ আমার বাজে 12টা, তাই নিজেকে কড়া অর্ডার দিয়েছি। চায়ের হবার টাইম নেই, যখনই ব্যাটারি দারুন তখনই ব্ল্যাক টি দিই। ব্ল্যাক টি গ্লুকোজ দ্রুত রক্ত মিশে করে ইনস্ট্যান্ট রিচার্জ। এখন আরো 2টা মিটিং, 6টাই কিন্তু। ব্ল্যাক টি নিমেষে রিচার্জ। অবৈধ অনিবন্ধিত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। হাইকোর্টের রায় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বৈধ, তাই আপনার বন্ধ সচল এয়ারটেল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। রি-রেজিস্ট্রেশন করতে হবে 30 এপ্রিল 2016 মধ্যে। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকার রিচার্জ করলেই পাবেন 3 দিন পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই
করুন রি-রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। একজনকে আমার সেটা সিঙ্গে গেল দেখা পেয়েছি তোমার বাসে মেরে পরিচয় মন যখন মাইলে তুমি যে এত দিনের প্রেমটা আজ আমার হয়ে গেল যে একজনকে আমার সেটা নতুন আকর্ষণীয় গ্রাফিক্সের সাথে এসে গেছে একেবারে নতুন হিরো গ্ল্যামার, সিম্পলি ম্যাগনেটিক। এগিয়ে যাওয়ার পথে চলা শুরু হয় স্বপ্ন দেখার সাহস থেকে, আর তার সাথে যদি যোগ হয় আধুনিক প্রযুক্তির সংযোগ আর প্রতিভা, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার মুহূর্তের ব্যাপার মাত্র। স্বপ্ন পূরণের সেই জয়যাত্রায় আজিয়াটা আছে আপনার পাশে প্রতিটি পদক্ষেপে। আর্কিটেক্ট হিসেবে আমার আস্থা 100% ইতালির তৈরি বিশ্বখ্যাত পেন্টেক্স গাজি ওয়াটার পাম্প, কারণ এর হাই প্রেসার অ্যালুমিনিয়াম প্রসেস আর কপার এনামেল দেয় পাম্পের সর্বোচ্চ পারফরম্যান্স। পেন্টেক্স গাজি ওয়াটার পাম্প এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও। 1 কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও। তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস। এয়ারটেল, স্মার্টফোন নেটওয়ার্ক। আমরা আপনার মতো দায়িত্ব নিয়ে বানাই গাজী লাইট কমার্শিয়াল ভেহিকেল টায়ার, গাজী টায়ার, নিরাপদ পথ চলা। অ্যান্টিব্যাকটেরিয়াল জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ, আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। অবৈধ অনিবন্ধিত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। হাইকোর্টের রায় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বৈধ, তাই আপনার বন্ধ সচল এয়ারটেল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। রি-রেজিস্ট্রেশন করতে হবে 30 এপ্রিল 2016 মধ্যে। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকার রিচার্জ করলেই পাবেন 30 দিন পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই করুন রি-রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। মাসে 10,000 টাকা ইনভেস্ট করলেই 5 বছরে অ্যাপার্টমেন্ট। 12টি বছর কাটলো, একটা ইটও পেলাম না। বড় হও, তোমাকে আইফোন কিনে দেবো। আর কত বড় হব, বিদেশ থেকে ল্যাপটপ আনবো তোর জন্য। 7 বছরে কত এলো গেল, ল্যাপটপ আর এলো না। যারা কথা রাখেনি তাদের ভুলে যান। রয়্যাল টাইগার খান কক্সবাজারের স্টুডিও অ্যাপার্টমেন্ট, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, মোটরসাইকেল, বাইসাইকেল সহ নিশ্চিত সব উপহার। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেপ স্কিন সেলসের নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভিতরে গিয়ে ডেপ সেল স্টোর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেল। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডসের কাজ। এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও। 1 কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও। তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস। এয়ারটেল, স্মার্টফোন নেটওয়ার্ক। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিরতির পর ফিরে এলাম, দেখলাম ঢাকায় যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, শিশুরাই কেন টার্গেট হচ্ছে নির্যাতনের। জি, এখানে শিশুদের টার্গেট করার পিছনে সবচেয়ে বড় যে কারণটি আমার মনে হয় সেটা হচ্ছে যে মাইনরিটির উপরে অলওয়েজ আপনি দেখবেন যে নৃশংসতা বা সহিংসতাটা অনেক বেশি মাত্রায় হয়। কারণ যখন আপনি মাইনরিটির মধ্যে আছেন তখন আপনার প্রতিবাদের ভাষা নেই। যদি থেকে থাকে তা এতই মানে হালকা, এতই শোনা যায় না অবস্থায় যে আপনি আসলে কিছু করতে পারবেন না। পাশাপাশি শিশুদের টার্গেট করার পিছনে আরেকটি বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে যখনই একটি শিশুকে টার্গেট করা হচ্ছে, শিশুর সাথে সম্পৃক্ত যে যারা আছেন তারা কিন্তু আসলে অনেক বেশি রিলেটেড। সন্তানের সাথে কিন্তু তার প্যারেন্টস, তার আত্মীয় স্বজন অনেক বেশি
সম্পৃক্ত থাকেন। আপনি যখন কাউকে কোনোভাবে কোনো প্রতিশোধ দিতে যাচ্ছেন বা রিভেঞ্জের ব্যাপারটা আসছে বা কাউকে কোনোভাবে শিক্ষা দিতে চাইছেন, তখন মনে করছেন ওই ব্যক্তির সন্তানটি বা পরিবারের শিশুটিকে যদি আপনি আঘাতটি আনেন তাহলে সেই পুরো পরিবারটিকে ভেঙে ফেলা সম্ভব বা ওই ব্যক্তিটির উপর আঘাতটা অনেক বেশি মাত্রায় আসবে। যখন এই মাইনরের জায়গাটি আসছে এবং একই সাথে আপনার এই সম্পৃক্ততার জায়গাটি আসছে যে ইম্পর্টেন্স সেটার কতটুকু, তখন কিন্তু আসলে শিশুর উপরে গিয়ে সবকিছু পড়ে। এটা একটা উদাহরণ হতে পারে হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো, পঞ্চায়েতের 4টা শিশুকে নারায়ণগঞ্জে যে ছেলেটিকে মেরে ফেলা হয়েছিল গণজাগরণ মঞ্চের ত্বকির যে বিষয়টি, সেটি কিন্তু আসলে গণজাগরণ মঞ্চে তার বাবা ছিলেন বলে ছেলের উপরে যে প্রতিশোধটি করেছে। এবং এই ঘটনা কিন্তু আপনি দেখবেন সব জায়গায়। এবং যে মাটি তার সন্তানটিকে মেরে ফেলে সে কিন্তু আসলে কারো না কারোর উপরে অভিমান করে বা কোনো একটা রাগের বশবর্তী থেকে যে সন্তানটির উপরে চড়াও হয়, কারণ জানে যে সন্তানটি আসলে কতটুকু বাধা দিতে পারবে, কতটুকু প্রতিবাদ করতে পারবে। এরকম যখন অবস্থা তখন তো আসলে শিশুই টার্গেট হবে, এটাই নর্মাল। শিশু বান্ধব একটা পরিবেশ বা একটা সমাজ বা একটা রাষ্ট্র কতটা শিশু বান্ধব সেটা বোঝার জন্য কি কোনো সূচক আছে বা ইন্ডিকেটর আছে, কিভাবে বুঝতে পারবো? এটা খুবই কঠিন, কিন্তু সচরাচর বাংলাদেশে তো এভাবে ইন্ডিকেটর। আমরা যদি বলি শিশু বান্ধব একটা সমাজ যদি বলি, যদি বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমরা দেখতে চাইবো শিশুর শিক্ষার অভিগম্যতা আছে কিনা, শিক্ষায় শিশু যাচ্ছে কিনা, কত হারে যাচ্ছে, কত হারে ঝরে পড়ছে, যেতে পারছে না কিনা, কত হারে নিরাপত্তার অবস্থাটা কি, ভালো না মন্দ, উদ্বেগজনক কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো। আমরা দেখবো শিশুর জন্য আপনার পারিবারিক ব্যয় কত হয়, শিশুর জন্য যে ধরনের ব্যয় করার দরকার তার স্বাস্থ্যের জন্য, তার শিক্ষার জন্য, তার ভবিষ্যতের জন্য এই ব্যয়গুলো করা হচ্ছে কিনা, শিশু মৃত্যুর হারটা কিরকম। তাছাড়া বাংলাদেশের দেশের কথা যদি বলি, আইনগুলো কিরকম আছে, শিশুর জন্য যে ধরনের আইন নীতিমালা থাকার কথা এবং আইনের প্রয়োগটা যেভাবে থাকার কথা, এই বিষয়গুলো সার্বিকভাবে দেখলে এগুলো যদি পজিটিভ হয় তাহলে বলতে পারবো আমরা। আপনাদের গবেষণায় বাংলাদেশ আমাদের সমাজ শিশুদের জন্য কতটা উপযোগী? আমরা একটা মিশ্র প্রযুক্তি, একদিক থেকে হ্যাঁ ভালো এই কারণে আপনার আমি যে বললাম প্রথমে যে শতকরা 45% জনসংখ্যার 45% আমাদের শিশু। এই শিশুর জন্য বাংলাদেশে যে বড় ধরনের প্রাথমিক ব্যয় যেগুলো শিশু স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটো জায়গায় কিন্তু বাংলাদেশ কিন্তু বেশ ব্যয় করছে। পরিবারগুলোর সক্ষমতা বেড়েছে, ব্যয় করার সক্ষমতা বেড়েছে, এই ব্যয়ের দিক থেকে ব্যয়গুলো হচ্ছে সরকারের তরফ থেকে, দেশের তরফ থেকে হচ্ছে। কিন্তু আবার শিশুর সুরক্ষার যে জায়গাটা, যদিও আইন আছে বাংলাদেশে, যথেষ্ট আইন আছে, পলিসি নীতিমালা এগুলো আছে, অনেক কনভেনশনে, ইন্টারন্যাশনাল কনভেনশনে বাংলাদেশ আপনার রেটিফাই করেছে, কিন্তু কার্যক্ষেত্রে দিনের শেষে যেটা দেখি যে উদ্বেগজনক হয় এবং মর্মান্তিকভাবে শিশুকে তার জীবন দিতে হচ্ছে অথবা তার সুরক্ষার জায়গাটা এত কঠিনভাবে আপনার পদদলিত হচ্ছে, যেখানে আমাদের উদ্বেগ না হয় কারণে। সেই জন্য আমি বলবো একটা সামাজিক জায়গা থেকে আমরা যদি বলি শিশুরা এখনো নিরাপদ না। সার্বিকভাবে সমাজ শিশুকে যেভাবে দেখার কথা, আপনারা যেভাবে বলছিলেন যে শিশু তো কোমল, তাকে তো আদরের যত্ন পাওয়ার কথা, সে মায়ের কোলে থাকার কথা, সে মা তাকে মারছে। তাহলে এখানে শুধু পরিবার না, শুধু সমাজ না, শুধু ওই মা না, এখানে একটা মিশ্র জায়গা আছে যেখান থেকে সামাজিকভাবে এটা বললো দুর্বল সহজ, তাদেরকে দিয়ে ঘটনাটা ঘটানোর পার পাওয়া যায়। এটাই হলো আমাদের আরেকটা বিষয় সবসময় আসছে আলোচনায়, সেটি হচ্ছে যে এখন শহরের জীবনে বাবা মা দুজনে অনেক ব্যস্ত হয়ে পড়ছে, শিশুকে সময় দেওয়া হচ্ছে না। এটা কি একটা কারণ হতে পারে শিশুর? আচ্ছা, তার আগে একটু আমি ওনার রেস্ট হয়ে বলবো যে শিশুদের ক্ষেত্রে যে ব্যবস্থার কথা বলা হলো, স্বাস্থ্য শিক্ষা, একটা জায়গা কিন্তু খুব ইগনোর করা হচ্ছে, সেটা হলো যে শিশুর যে মানসিক বিকাশের জায়গাটা। আমাদের কি সেই পরিমাণে মাঠ আছে খেলার মতন? শিশুদের কি সেই জায়গাটা যে তারা যতটুকু অন্যান্য বাচ্চাদের সাথে যে খেলার মতো সেই ধরনের ক্ষতি রয়েছে? বা আমরা একটা বিরতি নিয়ে আসে আপনার সঙ্গে আরো কথা বলবো, বিরতি নিয়ে আসে এই প্রশ্নের উত্তরটা নিয়ে বাকিটা আবার একটা বিরতি নিচ্ছে, সঙ্গে থাকবেন। তাসফিয়া, আর ইউ শিওর তুই কিছু কমিয়ে বলছিস না তো? বিশ্বাস হয় না তোর? শোন,
বাংলাদেশের কোন মোবাইল কোম্পানি যদি 30 দিনের জন্য 1000 মিনিট বোনাস দেয় তাহলে আমি আমার নাম চেঞ্জ করে ময়না মারব। কোনটা দেব? বিশ্বাস করুন না নাই করুন, বডিতে *1000 ডায়াল করলে পাবেন 1000 মিনিট বোনাস 30 দিনের জন্য। আপাতত ব্যবহার করতে পূরণ করুন প্রতিদিনের সহজ টার্গেট। আপনার নাম? ময়নার মা। সরি, ময়নার মা। রবি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উন্নত কেরিয়ার, উচ্চশিক্ষা নির্ভরযোগ্য বিদ্যাপীঠ, ব্যবসা প্রশাসন, আইন, ফার্মেসি, ইংরেজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সহ বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করে আপনিও করতে পারেন আকর্ষণীয় কেরিয়ার। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধান ছাড়াও DIU-তে রয়েছে সমৃদ্ধ ল্যাব ও লাইব্রেরি। 19 বছর ধরে উচ্চশিক্ষা প্রসারে এগিয়ে চলছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অবৈধ অনিবন্ধিত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। হাইকোর্টের রায় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বৈধ, তাই আপনার বন্ধ সচল এয়ারটেল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। রি-রেজিস্ট্রেশন করতে হবে 30 এপ্রিল 2016-এর মধ্যে। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকা রিচার্জ করলেই পাবেন 3 দিন পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই করুন রি-রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। কই হই কাণ্ড, রই রই ব্যাপার। ফায়ার নিয়ে এলো বৈশাখী অফার। স্ক্র্যাচ কার্ড ঘটলে ন্যূনতম 10% থেকে 100% পর্যন্ত মূল্য ছাড়, কিংবা বেরিয়ে পড়ুন বিশ্ব ভ্রমণে। ব্যাংকক, নেপাল, কলকাতা এয়ার টিকেট, 51% পর্যন্ত এনার্জি সেভিং, ইনভার্টার মডেল সহ 6টি সিরিজ, 8টি মডেলের এয়ার কন্ডিশনার রয়েছে, ফ্রিজ, ডিপ ফ্রিজ, LED টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন। এবার গরম থাকবে চরম আরাম। হায়, সকাল থেকে দৌড়ের উপর, বসের বুকে থাকলে যা হয়, 2 হাতে 10 হাতের কাজ করতে হয়। এখন আরাম করা মানে ক্যারিয়ার শেষ। কিন্তু বেলা 3টা নাগাদতে আমার বাজে 12টা, তাই নিজেকে কড়া অর্ডার দিয়েছে। চা ভালো চাই না, যখনই ব্যাটারি ডাউন তখনই ব্ল্যাক টি। ব্ল্যাক টির গ্লুকোজ দ্রুত রক্ত মিশে করে ইনস্ট্যান্ট রিচার্জ। এখন আরো 2টা মিটিং, 6টাই কিন্তু। ব্ল্যাক টি নিমিষে রিচার্জ। অবৈধ অনিবন্ধিত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। হাইকোর্টের রায় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বৈধ, তাই আপনার বন্ধ সচল এয়ারটেল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। রি-রেজিস্ট্রেশন করতে হবে 30 এপ্রিল 2016-এর মধ্যে। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকা রিচার্জ করলেই পাবেন 3 দিন পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই করুন রি-রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। এগিয়ে যাওয়ার পথে চলা শুরু হয় স্বপ্ন দেখার সাহস থেকে, আর তার সাথে যদি যোগ হয় আধুনিক প্রযুক্তির সংযোগ আর প্রতিভা, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়া মুহূর্তের ব্যাপার মাত্র। স্বপ্ন পূরণের সেই জয়যাত্রায় আজিয়াটা আছে আপনার পাশে প্রতিটি পদক্ষেপে। অবৈধ অনিবন্ধিত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। হাইকোর্টের রায় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বৈধ, তাই আপনার বন্ধ সচল এয়ারটেল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। রি-রেজিস্ট্রেশন করতে হবে 30 এপ্রিল 2016-এর মধ্যে। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকা রিচার্জ করলেই পাবেন 3 দিন পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই করুন রি-রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। একজনকে আমার চেষ্টা সিঙ্গেল হয়ে গেল, দেখা পেয়েছি তোমার বাসে তুই চলো। সুন্দর দিল এই মন যখন মাইলে তুলে ব্রেক, এত দিনের প্রেমটা আজ আমার হয়ে গেল যেতে। একজনকে আমার চেষ্টা নতুন আকর্ষণীয় গ্রাফিক্সের সাথে এসে গেছে একেবারে নতুন হিরো গ্ল্যামার সিম্পলি ম্যাগনেটিক। কই হই কাণ্ড, রই রই ব্যাপার। ফায়ার নিয়ে এলো বৈশাখী অফার। স্ক্র্যাচ কার্ড ঘটলে ন্যূনতম 10% থেকে 100% পর্যন্ত মূল্য ছাড়, কিংবা বেরিয়ে পড়ুন বিশ্ব ভ্রমণে। ব্যাংকক, নেপাল, কলকাতা এয়ার টিকেট, 51% পর্যন্ত এনার্জি সেভিং, ইনভার্টার মডেল সহ 6টি সিরিজ, 8টি মডেলের এয়ার কন্ডিশনার রয়েছে, ফ্রিজ, ডিপ ফ্রিজ, LED টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন। এবার গরম থাকবে চরম আরাম। হায়, এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও। 1 কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও। তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস। এয়ারটেল, the smartphone network. Max 100 গ্রামের সাথে 20 সিম্পল কন্ডিশনার প্যাচে ফ্রি
মাসে 10,000 টাকা ইনভেস্ট করলেই 5 বছরে অ্যাপার্টমেন্ট। 12টি বছর কাটলো, একটা ইটও পেলাম না। বড় হও, তোমাকে আইফোন কিনে দেবো। আর কত বড় হবো, বিদেশ থেকে ল্যাপটপ আনবো তোর জন্য। 7 বছরই কত এলো গেল, ল্যাপটপ আর এলো না। যারা কথা রাখেনি তাদের ভুলে যান। রয়্যাল টাইগার খান কক্সবাজারের স্টুডিও অ্যাপার্টমেন্ট, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, মোটরসাইকেল, বাইসাইকেল সহ নিশ্চিত সব উপহার। অবৈধ অনিবন্ধিত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। হাইকোর্টের রায় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বৈধ। তাই আপনার বন্ধ সচল এয়ারটেল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। রি-রেজিস্ট্রেশন করতে হবে 30 এপ্রিল 2016 মধ্যে। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকার রিচার্জ করলেই পাবেন 3 দিন পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই করুন রি-রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। সিনেমা তো নতুন চ্যানেল এসে গেছে, একসাথে তার মানে নয়, এরা ভুল করে। আর মুখের অবস্থা এই। আর এর জন্য শুধু পানি নয়, ফেয়ার এন্ড লাভলি মেন ফেস ওয়াশ, এটা ধুলো আর পলিউশন টেনে নিয়ে দেয় ফ্যানের নতুন স্ট্যান্ডার্ড। ব্র্যান্ডের নতুন স্ট্যান্ডার্ড এসে গেছে, আজকাল অটোগ্রাফ না, ফেয়ার এন্ড লাভলি মেন ফেস ওয়াশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ঢাকায় যে প্রসঙ্গে কথা বলছিলাম, একটি সমাজ কতটা শিশু বান্ধব। হ্যাঁ, যেটা মানে ওনার প্রসঙ্গ ধরেই আমি বলছিলাম যে একটা শিশুর যে ইন্ডিকেটরের কথা আপনি বলছেন যে স্বাস্থ্য, শিক্ষা বা অন্যান্য আরো অনেক কিছু বলা হলো, কিন্তু একটা শিশুকে মানসিক বিকাশের জন্য তার উপযোগী ব্যবস্থা কি আমাদের সমাজে আছে কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। একটা শিশু খেলার জন্য তার কি উন্মুক্ত মাঠ আছে কিনা, হ্যাঁ, এবং হলো যে শিশুকে যে তার রেগুলার অন্যান্য বাচ্চাদের সাথে যে মেলামেশা সেই ব্যবস্থা আছে কিনা, সন্তানের সাথে বাবা মারা কিরকম আচরণ করছে, কতটুকু কোয়ালিটি টাইম দিচ্ছে, এই জায়গাগুলো আমি জানি না যেগুলো ইন্ডিকেটরে দিয়ে কিনা, কিন্তু এই মানসিকভাবে বেড়ে ওঠার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ হলো যে একটা শিশু হলো যে যেভাবে বেড়ে উঠবে তারপরে কিন্তু যে মানসিক গঠনটা তার তৈরি হবে, সেই গঠন দিয়ে কিন্তু সে সমস্ত লাইফটাই পরবর্তীকালে ফেস করবে। যে নানা রকমের যে জীবনের জটিলতা এবং নানা রকমের চড়াই উত্তরায় তার যে পার হতে হয়, সেই চড়াই উত্তরায় কিন্তু কতখানি সে মানসিক শক্তি রয়েছে, কতটুকু তার এই যে শৈশবের যে নানা রকমের এক্সপিরিয়েন্স, সেই জায়গাগুলো কিন্তু নানাভাবে হলো কাজে লাগে। তো সেই জায়গাটা আসলে আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। আর আপনি এই প্রসঙ্গে যেটা আরেকটা বলছিলেন যে বাবা মারা খুব ব্যস্ত হয়ে গেছে, সময় কমে গেছে। একটা ব্যাপার আছে যে অনেক সময় যখন বাবা মাদের ব্যস্ততার কারণে যে এখন আসলে বলা হয় না যে কতটুকু আপনি আসলে মানে কোয়ান্টিটি টাইম দিচ্ছেন, অর্থাৎ কত পরিমাণ টাইম দিচ্ছেন অতটা ইম্পর্টেন্ট না, কতটুকু কোয়ালিটি টাইম দিচ্ছেন, অর্থাৎ গুণগতভাবে সময়টা কতটুকু ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি একটু বলবো হলো যে ব্যস্ততার কারণে যেটা হচ্ছে যে সেই কোয়ালিটি টাইমটা আমার মনে হয় অনেক ক্ষেত্রে মেনটেন করতে পারছে না। বিশেষ করে যেটা আসলে খুব অ্যালার্মিং যে এই যে বাচ্চাদের খুব ডিভাইস দিয়ে বা সোশ্যাল মিডিয়াতে যে বসিয়ে দেওয়া হচ্ছে, যে মা হয়তো কোনো কাজ করছে তার ল্যাপটপে, সে বাচ্চাকে হয়তো একটা ট্যাব দিয়ে বসিয়ে দিচ্ছে। এই যে বাচ্চাটা হলো আইসোলেট হয়ে যাচ্ছে এবং হলো তার যে একটা নিড, এন্টারটেনমেন্টের যে নিড, সেটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে সে ট্যাবের মাধ্যমে বা তার ওই অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অর্থাৎ একটা বাচ্চা যে এখন হলো অন্য বাচ্চাদের সাথে খেলাধুলার মাধ্যমে শিখবে, অন্যান্যদের মাধ্যমে ইন্টারাকশনের মাধ্যমে শিখবে, এবং এই শেখাটাই কিন্তু হলো বড় হয়ে তার অনেক রকমের কাজে লাগবে, এবং এই জায়গাটা থেকে কিন্তু বাচ্চাকে ডিপ্রাইভ হচ্ছে, এবং হলো তার সোশ্যাল স্কিলগুলো কিন্তু তৈরি হচ্ছে না। তাকে হয়তো পড়ালেখার জন্য ভালো স্কুল কলেজ সবকিছু দেওয়া হচ্ছে, তাকে ঠিক মতো নিউট্রিশন দেওয়া হচ্ছে, কিন্তু এই যে তার যখন সে অ্যাডাল্ট হবে, হ্যাঁ, তখন তো নানা কিছু তার ফেস করতে হবে, তখন তো অনেক কিছু যে পাবে না, অনেক ব্যর্থতা তার জীবনে আসবে, অনেক ভালো জিনিসও নিশ্চয়ই আসবে, কিন্তু সেগুলো সে আসলে কিভাবে মোকাবিলা করবে এটা কিন্তু হলে নির্ধারিত হয়ে যায়। আমাদের যেমন আমরা খেলতেই কিন্তু শিখে যায় একটা বাচ্চা যে কিভাবে আসলে প্রবলেম গুলো সলভ করতে হয়, বা অন্য একটা বাচ্চাদের সাথে কিভাবে হ্যাঁ নিঃসঙ্গ, এবং হলো যে বাবা মার সাথে যদি সেই জায়গাটা সে কথা বলার সুযোগটা পায়, এবং হলো যে মানে এই যে খুব আইসোলেটেড হয়ে যাচ্ছে এবং ডিভাইস কেন্দ্রিক হয়ে যাচ্ছে, বা এটার মধ্যে কিন্তু একটা অ্যাডিকটিভ মানে প্রপার্টি আছে। এবং বাবা মার ক্ষেত্রে অনেকটা হচ্ছে যে এটা টাইমটা যে তারা কম দিচ্ছে, এক ধরনের গিল্ট ফিলিং থেকে কিন্তু তারা হলো বাচ্চাদের হলো যে যখন ঘুরতে নিয়ে যাচ্ছে তখন হয়তো বা তাদেরকে এই খুব সহজে তাদের খুশি করার যে বিষয়গুলো, যে অনেক কিছু হয়তো কিনে দিল, যা চাচ্ছে তাই দিচ্ছে, এটা কিন্তু তার জন্য আরো ক্ষতিকারক। কারণ হলো যে এই শিশুটা কিন্তু এভাবেই বেড়ে উঠছে যে আমি যা চাই তাই আমি পাবো,
কিন্তু যখন হলো বড় হয়ে সে যাচ্ছে যে অনেক কিছু পাওয়া যায় না, জীবনের অনেক কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, সেটা কিন্তু আর মোকাবেলা করার ব্যাপারটা থাকে না। অর্থাৎ হলো যে আমাদের যে ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু হলো প্রথম থেকে বাবা মার কাছ থেকে আসতে হবে। কিন্তু এই তাদের টাইমের জন্যই বলি বা যেটাই বলে হোক, বাচ্চাদের হলো খুব সহজে যেটা যে ফাস্ট ফুড দিয়ে বা একটা বাইরে হয়তো বা শপিং সেন্টারে নিয়ে গেল বা কোনো ডিভাইস দিয়ে তাদেরকে দিল, যা চাচ্ছে তাই দিচ্ছে। তো এটা তার জন্য হলো বাচ্চার জন্য হলো কিন্তু আরো বেশি ক্ষতিকর হচ্ছে। কিন্তু সাফারটা কিন্তু আসলে বাবা মা করবে না, বাচ্চা যখন বড় হবে, বড় হলে কিন্তু সেই বাচ্চাকে হলে সাফার করবে। অবশ্যই। আমি আপনার কাছে একটু শিশুর শিক্ষা বিষয়ে যাচ্ছি, যেহেতু উনি অনেক কথা বললেন বেসিক শিক্ষা, স্কুলের শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমরা সাধারণভাবে বলি যে শিশু আনন্দের মধ্যে শিখবে, এটা একটা বড় প্রশ্ন। একটা যেখানে মাঠ নেয়, একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে স্কুল, সেখানে সে কতটুকু আনন্দ পাবে, এটা একটা প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ হচ্ছে আমরা দেখি যে আমাদের দেশে নানা ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। কেউ ইংলিশ মিডিয়ামে পড়ছে, কেউ মাদ্রাসায় পড়ছে, কেউ আমাদের বোর্ডের কারিকুলাম পড়ছে। এইটাও একটা জগা খিচুড়ি, এটাও কি বাচ্চার মধ্যে একটা নানা রকম ডিসক্রিমিনেশন? কিন্তু এখন অলরেডি আমরা কথা বলতে শুরু করেছি যে একটি দেশে আসলে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা কিভাবে থাকে। এটা কিন্তু একটি প্রশ্ন যে এটি আসলে আমাদের রাষ্ট্র কিভাবে পারমিট করছে, এটা নিয়ে এখন আমাদের প্রশ্ন করার সময় চলে এসেছে। এই 3 ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি শিশুদের মধ্যে বিভাজন তৈরি করছেন। প্রথমত, এরা যখন বড় হবে তখন কোনোভাবে একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে খুব ভালো মিশতে পারবে বলে মনে হচ্ছে না, এবং আমরা এখন পর্যন্ত যে ধরনের উদাহরণ পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে তারা আসলে কোনোভাবেই একে অপরের সাথে খুব ভালো অ্যাডজাস্ট করতে পারছে, এরকম কোনো উদাহরণ আমরা পাচ্ছি না। যেই শিশুগুলো পাচ্ছে তাদের ক্ষেত্রে যদি আমরা চিন্তাটা করি, তখন দেখা যায় যে তাদের নিজস্ব কিছু লাইফ স্কিল ডেভেলপ করেছে, যে কারণে তারা পাচ্ছে। এখন এসে হচ্ছে যে আমাদের বাংলা মিডিয়াম বা বাংলা মিডিয়ামের যে ইংলিশ এবং বাংলা ভার্সন, ইংলিশ মিডিয়াম এবং মাদ্রাসা, তিনটার যারা কিন্তু একেবারে তিনটার ভ্যালুজই ডিফারেন্ট। আপনার বাংলা মিডিয়ামের যে বইগুলো আছে, আমরা যদি বইগুলোর দিকে তাকাই, বইগুলো কিন্তু যথেষ্ট চেষ্টা করে, যথেষ্ট গবেষণা করে তৈরি করার চেষ্টা চলছে, কিন্তু তাতে ফাঁক আছে। তার কারণ আমি বলবো এখানে আমার কাছে মনে হচ্ছে আমি যতটুকু কাজ করছি, মনিটরিংয়ের একটা সমস্যা আছে, অনেক ভুল তো আছে। পাশাপাশি ধরেন ক্লাস 3 একটি বইয়ের মধ্যে আপনি একটি শিশু পাচ্ছে যে তার অধিকারগুলো কি কি আছে, 6টি অধিকার দেখাতে হচ্ছে, তার বেসিক রাইটস কি সেগুলো বলা হচ্ছে, কিন্তু সে কিভাবে সেই অধিকারটি আদায় করবে সমাজের কাছ থেকে বা সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য তার কি করণীয় তা কিন্তু সেখানে বলা নেই। মানে এই বঞ্চিত হলে সে কার কাছে যাবে, সেটা অধিকার বঞ্চিত। ইভেন সে অধিকারটি ধরেন কোনো কারণে সে তার লাইফে প্রতিষ্ঠা পাচ্ছে না, তাহলে সেটা পাওয়ার জন্য তাকে কি করতে হবে সে জানে না। এটা জানাবে কে? জানাবে শিক্ষক, জানাবে অভিভাবক। অভিভাবক তার সাথে কি করছেন, যে বিষয়টি আপা কিছুক্ষণ আগে বললেন যে কোয়ালিটি টাইম আসলে ইম্পর্টেন্ট, কিন্তু কোয়ালিটি টাইমের পাশাপাশি তার যে টাইমটুকু সে প্যারেন্টসের সাথে থাকছে না, সেই সময় কি সে কি করছে? ডিভাইস, ইটস ট্রু যে এখন আমরা আমাদের সন্তানদের হাতে ডিভাইস দিয়ে দিচ্ছি। ডিভাইসে আমার সন্তানকে আমি খেলতে দিচ্ছি জম্বি, খেলতে দিচ্ছি ফ্রুট নিনজা, যেটা পুরাটাই ভায়োলেন্সের খেলা। আপনি সারাক্ষণ কাটছেন, ফল কাটেন আর যাই কাটেন, আপনি ফ্রুট নিনজা খেলছেন, আপনি জম্বি খেলছেন। জম্বি মানে হচ্ছে নন স্টপ ব্লাড শেড হচ্ছে। এটা দেখতে দেখতে যখন একটা শিশু বড় হচ্ছে, তার ভেতরে যে কিছু তো আমাদের থাকেই, আবার যদি অবলম্বন করে রাখে আমাদের কিছু বেসিক ইনস্টিংক্ট আছে, সেই জিনিসগুলো কিন্তু আসলে উস্কে দেওয়ার একটা ব্যাপার থাকতে পারে। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা খুব ভালো কিন্তু তখন আর কাজ করতে পারে না, কারণ শিক্ষা ব্যবস্থার প্রয়োগের ব্যাপার আছে। ব্যবস্থা ভালো করে দিলাম কিন্তু তার অ্যাপ্লাই নাই, তাহলে কিন্তু হবে না ঘটনাটি। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতি যাবো, সেটা হচ্ছে শিক্ষা নিয়ে কথা হচ্ছিল যে শিশুর উপর একটা চাপ থাকে অভিভাবকদের, শিক্ষকদের, যে সবাইকে ভালো ফল করতে হবে। এইটা নিয়ে আপনারা কোনো কাজ করেন বা এই জায়গাটায় সচেতনতার জন্য আপনারা কোনো কাজ করেন কিনা আমি জানবো আপনার কাছে। আবার একটা বিরতির সঙ্গে থাকবেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উন্নত কেরিয়ার, উচ্চশিক্ষা নির্ভরযোগ্য বিদ্যাপীঠ, ব্যবসা প্রশাসন, আইন, ফার্মেসি, ইংরেজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সহ বিভিন্ন বিষয় অধ্যয়ন করে আপনিও করতে পারেন আকর্ষণীয় কেরিয়ার। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধান ছাড়াও ডিআইইউতে রয়েছে সমৃদ্ধ ল্যাব ও লাইব্রেরি। 19 বছর ধরে উচ্চশিক্ষা প্রসারে এগিয়ে চলছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
অবৈধ অনিবন্ধনকৃত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। হাইকোর্টের রায় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বৈধ। তাই আপনার বন্ধ সচল এয়ারটেল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। রি-রেজিস্ট্রেশন করতে হবে 30 এপ্রিল 2016 মধ্যে। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকার রিচার্জ করলেই পাবেন 3 GB পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই করুন রি-রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। এসি ঠিক মতো কাজ করছে না নাকি? এটা কি তুমি এসে বলছো? এটা তো বিদ্যুৎ খাদক, সন্ধ্যা হলেই মশা। এটা কি? সবসময় তো পাশে থাকতে পারি না, এটা তোমাকে সারা বছর দেখে রাখবে। কিভাবে? সাধ্যের মধ্যে বাংলাদেশে এই প্রথম বাটারফ্লাই নিয়ে এলো এলজি ইনভার্টার মসকিউটো অ্যাওয়ে এসি, যা শুধু ঘরকে ঠান্ডাই করে না, বিদ্যুৎ সাশ্রয় করে, সারা বছর মশা থেকে রাখে মুক্ত, স্যাঁতসেঁতে ঘর থেকে ঝরঝরে। এই যে ইনভার্টার, নাইট ইয়ার, গাজী ট্যাঙ্ক যার সময় ভালো তার, কারণ প্রতিটি গাজী ট্যাঙ্কের সাথে পাচ্ছেন একটি সুদৃশ্য দেয়াল ঘড়ি ফ্রি। গাজী ট্যাঙ্ক। Non-energy efficient appliances consume more energy than you think. When you think of buying air conditioner, think higher. Higher air conditioner. Save energy. Support the nation. প্রকৃতির নীলের জাদুকরী ছোঁয়া আর গৃহিণীর পছন্দকে চাইলে বাংলাদেশ মেলায় নীলকমল। বাংলাদেশ মেলায় নীলকমল নাসিব গ্রুপের একটি পণ্য। একজনকে আমার চেষ্টা ফিরে বেড়ানি দেখা পেয়েছি তোমার বাসিলে কই চলো রঙিন মন যখন মাইলে তুলে যে এত দিনের প্রেমটা আজ আমার হয়ে গেল গেছে একজনকে আমার চেষ্টা। নতুন আকর্ষণীয় গ্রাফিক্সের সাথে এসে গেছে একেবারে নতুন হিরো গ্ল্যামার সিম্পলি ম্যাগনেটিক। এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও। 1 কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও। তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এবার কিচেন হবে ঝকঝকে আর সিঙ্ক হবে চকচকে, কারণ প্রতিটি গাজী সিঙ্কের সাথে পাচ্ছেন একটি জিও লিকুইড অ্যাসেন্ট ফ্রি গাজী সিঙ্ক। কি লাগে? আর দেরি নয়, নিয়ে আসুন নাসির এনার্জি সেভিং ল্যাম্প। নাসির এনার্জি সেভিং ল্যাম্প দেয় সঠিক এবং উজ্জ্বল আলো। নাসির এনার্জি সেভিং ল্যাম্প 80% বিদ্যুৎ সাশ্রয় এবং দিচ্ছে 1 বছরের গ্যারান্টি। নাসির এনার্জি সেভিং ল্যাম্প, বাংলাদেশের আলো। অবৈধ অনিবন্ধনকৃত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। হাইকোর্টের রায় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বৈধ। তাই আপনার বন্ধ সচল এয়ারটেল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। রি-রেজিস্ট্রেশন করতে হবে 30 এপ্রিল 2016 মধ্যে। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকার রিচার্জ করলেই পাবেন 3 GB পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই করুন রি-রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। এসি ঠিক মতো কাজ করছে না নাকি? এটা তো তুমি এসে বলছো? এটা তো বিদ্যুৎ খাদক, সন্ধ্যা হলেই মশা। এটা কি? সবসময় তো পাশে থাকতে পারি না, এটা তোমাকে সারা বছর দেখে রাখবে। কিভাবে? সাধ্যের মধ্যে বাংলাদেশে এই প্রথম বাটারফ্লাই নিয়ে এলো এলজি ইনভার্টার মসকিউটো অ্যাওয়ে এসি, যা শুধু ঘরকে ঠান্ডাই করে না, বিদ্যুৎ সাশ্রয় করে, সারা বছর মশা থেকে রাখে মুক্ত, স্যাঁতসেঁতে ঘর থেকে ঝরঝরে। এই যে ইনভার্টার, নাইট ইয়ার, গাজী ট্যাঙ্ক যার সময় ভালো তার, কারণ প্রতিটি গাজী ট্যাঙ্কের সাথে পাচ্ছেন একটি সুদৃশ্য দেয়াল ঘড়ি ফ্রি। গাজী ট্যাঙ্ক।
অবৈধ ও অনিবন্ধিত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। হাইকোর্টের রায় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বৈধ। তাই আপনার বন্ধ সচল এয়ারটেল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করে নিন। রি-রেজিস্ট্রেশন করতে হবে 30 এপ্রিল 2016 মধ্যে। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকার রিচার্জ করলেই পাবেন 3 দিন পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই করুন রি-রেজিস্ট্রেশন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। ফায়ার নিয়ে এলো বৈশাখী অফার। স্ক্র্যাচ কার্ড ঘটলেই ন্যূনতম 10% থেকে 100% পর্যন্ত মূল্য ছাড়। কিংবা বেরিয়ে পড়ুন বিশ্ব ভ্রমণে। ব্যাংকক, নেপাল, কলকাতা এয়ার টিকেট। 51% পর্যন্ত এনার্জি সেভিং ইনভার্টার মডেল সহ 6টি সিরিজ এইচডি মডেলের এয়ার কন্ডিশনার রয়েছে। ফ্রিজ, ডিপ ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন। এবার গরম থাকবে চরম আরাম। ফায়ার। ম্যাক্স 100 গ্রামের সাথে 20 সিম্পল কন্ডিশনার প্যাশি ফ্রি। আমি আর্টিস্ট হলে শিল্পকলায় বারোটায় বেঁচে যেত। তাই আর্টিস্ট না হয়ে শুধু ক্রিকেট নিয়ে আছে। প্রতিটি ম্যাচে আমি যেমন দিতে চাই নিখাত পারফরমেন্স, গোলমার্ক বিস্কিটও ঠিক আমার মতো। প্রতিটি বিস্কিটে নিশ্চিত করে নিখাত স্বাদ। তাই গোলমার্ক বিস্কিটে আমার ফেভারিট। আজ থেকে আমি আর গোলমার্ক নিখাত জ্যোতি। এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও। 1 কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও। তুমি ওয়ান টু তোমার নাম্বার 1 টু। এয়ারটেল, স্মার্টফোন নেটওয়ার্ক। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টার খবর। আবারও স্বাগত। দেখলেন ঢাকায় যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, শিশুদের উপর একটা অন্যায় একটা চাপ সৃষ্টি করা হয়, ভালো করে করতে হবে, ফার্স্ট হতে হবে, এইটা তার মনোজগতে কিরকম প্রভাব ফেলে? এটা তো অবশ্যই নেগেটিভ প্রভাব ফেলে। এটা যার ফলে হয়েছে কি, অনেক শিশু দেখবেন আপনি পড়ছে, পড়ার দিকে ঝুঁকে গেছে, আবার অনেক শিশু কিন্তু পড়া ভীতি, বই ভীতি। আমি একটু গ্রামের দিকে যাই, গরিব পরিবারের ছেলেগুলো যারা স্কুলে যায়, স্কুলের থেকে ঝরে পড়ার একটা কারণ হলো যে স্কুলের পড়া তৈরি করতে না পারে। তারপর দিন গিয়ে তো শিক্ষককে পড়াইতে হবে। পরিবার কিন্তু তাকে আবার সহায়তা করতে পারে। যখন বাড়িতে ফিরে আসে, তার বাবা মা শিক্ষিত না, যার না হওয়ার ফলে তাকে পড়া তৈরি করার ক্ষেত্রে সহায়তা করতে পারে না, যার ফলে সে তারপর দিন স্কুলে যাওয়ার জন্য আর উৎসাহী হয় না। ওই জায়গাতে আমরা আমাদের শিশু অধিকার ফোরামের সংগঠনগুলো কিন্তু আফটার স্কুল কোচিং, বিশেষ করে বিভিন্ন আপনার ইংরেজিতে, অঙ্কে, মূলত গ্রামের দিকে সুবিধা পরিচিত শিশু যারা তাদের শহরেও তাই করছি আমরা। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। স্কুলের পড়া বিনামূল্যে আপনারা বিনামূল্যে করি। স্কুলের পড়া তৈরি করতে না পারাতে ঝরে যায়, সে উৎসাহ হয় না, শিক্ষক দ্বারা আপনার স্কল্ডেড হয়, সেই এটা একটা কারণ। সেই জায়গাটা আমি বলবো যে ভালো রেজাল্ট যেটা করার যে প্রতিযোগিতা, কিন্তু শিক্ষা যে উদ্দেশ্য করা হয়েছে শেখার জন্য, এই জায়গাটা আসতে পারছি না, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এই জায়গাটা একটু সুযোগ নিতে চাই। বাংলাদেশে আপনারা যেমন বলছিলেন যে শিশুরা কোথায় যাবে, সেই জায়গাটায় আমি বলবো যে বাংলাদেশের এই জনসংখ্যার হারের তুলনায় আপনি সেরকম মহিলা বিষয় মন্ত্রণালয় কিন্তু একটা কোনো কর্মকর্তা পাবেন না যারা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে শিশুদের নিয়ে কাজ করে। আপনি মহিলা বিষয় কর্মকর্তা পাবেন, যুব বিষয় কর্মকর্তা পাবেন, শিশু বিষয় রেকমেন্ডেশন হচ্ছে এখানে আরো ডাইরেক্টরেট করা, শিশু অধিদপ্তর করা। আমরা দেখেছি সম্প্রতি সময় আরেকটা আলোচিত বিষয় প্রশ্নপত্র ফাঁসা, এবং দুঃখজনক ভাবে অভিভাবকরা ছোট শিশুর জন্য প্রশ্ন সংগ্রহ করতে, এইটা শিশুরা কিভাবে নিবে? মানে আপনি আপনার সন্তানকে যদি কোনো রকম মূল্যবোধের শিক্ষা না দেন, তাহলে সন্তানের ভবিষ্যৎ কি হবে এটা আসলে ভবিষ্যৎ বলে দেবে। প্যারেন্টসকেই কিন্তু সেটা ভোগ করতে হবে একটা সময়। যখন একটি সন্তানের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে এবং সেই প্রশ্নপত্র আনার জন্য তাই ছুটছেন, তখন সন্তানটিকে প্রথমে শিখিয়ে দেওয়া হচ্ছে যে অ্যাট এনি কস্ট তোমাকে ভালো করতে হবে, সেটা ভালো উপায়ে না মন্দ উপায়ে না অন্যায় উপায়ে, সেগুলো কোনো কিছু বিষয় না। এরকম একটু শিক্ষা আপনি সন্তানকে যখন দিচ্ছেন, তাহলে সেই সন্তানের কাছ থেকে আপনি কোনো ভালো কিছু আশাই করতে পারেন না। এটা হচ্ছে একেবারেই প্রথম কথা। এর পাশাপাশি আরেকটা যে জিনিস হচ্ছে, যে শিশুগুলো এই ঘটনাটি দেখছে পরীক্ষা বাতিল হচ্ছে বা হয়তো পরীক্ষাটা বাতিল হয়নি,
শিশুকে মানসিক যে আঘাত বা সে মানসিকভাবে যে বিপর্যস্তটা হচ্ছে সেটা কিন্তু আসলে ভয়ঙ্কর। কারণ সে হয়তো বা সারাটা বছর অনেক ক্ষেত্রে কাজ করে নিজেকে তৈরি করছে এবং সে একটি ভালো ফলের আশা করছে। যখন সেটা একেবারেই আনফেয়ার হয়ে যাচ্ছে তখন সে কিন্তু কোনোভাবে আর এটা নিতে পারে না। এটা কিন্তু তার পুরো জীবনকে এফেক্ট করবে। আমরা আলোচনা করছিলাম যে শিশুদের স্কুলে যেন শারীরিক শাস্তি দেওয়া না হয় সেটা, কিন্তু আবার শিশুদেরকে তো শাসনেরও দরকার আছে। এটা ব্যালেন্সটা কিভাবে করা যায়? আচ্ছা, আমাদের আসলে একটা মনোবিজ্ঞানের একটা কথা আছে যে যে সকল আচরণকে মনোযোগ দেওয়া হয় সেই আচরণগুলো বাড়বে। এখন মনোযোগ কিন্তু আমরা দুভাবে দিতে পারি, একটা হলো শাস্তি দিয়ে দিতে পারি, আবার প্রশংসার মাধ্যমে দিতে পারি। আমাদের আসলে সাইকিয়াট্রিক অ্যাডভাইস করে যে যখন বাচ্চা কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ করবে সেখানে হলো সরাসরি করে শাস্তি না দিয়ে বরঞ্চ হলো তাকে যে তার প্রাপ্য যে সুবিধাগুলো সেটা কিছুটা হলো কার্টেল করে ফেলা হোক। যেমন বাসা থেকে তাকে কিছুদিন আদরটা একটু কমিয়ে দেওয়া, কথাটা একটু কম বলা, তার যে অন্যান্য যে সুবিধাটা পাচ্ছে খেলার টাইমটা একটু কমিয়ে দেওয়া সাময়িক সময়ের জন্য। কারণ কি শাস্তি দিলে হয় যে যেটা বকা লাগাচ্ছেন বা আপনি গায়ে হাত তুলে তুলছেন সেটা কিন্তু বাচ্চাদের সেলফ স্টিমটাতে কিন্তু একটা আঘাত আছে, অর্থাৎ হলো নিজেকে কিন্তু হলো তো আত্মসম্মানে আঘাত আনে এবং সেটা হলো আত্মবিশ্বাসের উপরে প্রভাব পড়ে। তাছাড়া আর একটা ব্যাপার হলো যে ক্রমাগত যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেই বকা বা মার দেওয়ার কিন্তু যে সিগনিফিকেন্স রয়েছে সেটা যেটা ভয়াবহতা রয়েছে সেটা কিন্তু আর বাচ্চা একসময় ফিল করে না। অর্থাৎ দেখবেন যে হলো যদি যে মা বাবারা প্রচুর বকা লাগায় একসময় দেখবে যে এটা কোনো কাজ করছে না, বাচ্চা আরো বুঝে যাচ্ছে। আর একটা প্রবলেম হয় হলো শাস্তির মাধ্যমে যে বাচ্চা এটা দেখে শিখে, অর্থাৎ হলো সে মনে করে যে গায়ে হাত তোলাটা বা এই যে খুব বাজেভাবে তাকে বকাঝকা দেওয়া বা পুরস্কার দেওয়া এটা সম্ভবত জাস্টিফাইড এবং সেটাও সে কিন্তু অন্যের সাথে এটা করতে পারে। কাজে শাস্তি দেওয়াটা আসলে আমরা সাধারণত ডিসকারেজ করি যে খুব এক্সেপশনাল কেস ছাড়া সেটা শাস্তিটা না দেওয়াই ভালো বাচ্চাদের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে তার বিশেষ করে তুলনা করা, অন্য বাচ্চাদের সাথে তুলনা করা, এটাকে এক ধরনের কম্পিটিটিভনেস তৈরি হয়, অন্য বাচ্চার প্রতি একটা জেলাসি ব্যাপার তৈরি হয়, নিজের প্রতি হলো এক ধরনের হীনমন্যতার বোধ তৈরি হয় এবং যে আচরণগুলো হলো তার কাঙ্ক্ষিত যখনই সে কোনো পজিটিভ আচরণ করছে সেটাকে আগে ফুলফিল করতে পারুক আর না পারুক সেটাকে প্রশংসা করা, অ্যাপ্রিশিয়েট করা। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে দেখলেন ঢাকা। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।